যদি আমি কলকাতা পুলিশ বা সিবিআই এর ইনভেস্টিগেশনের ব্যাপারে কথা বলি, কনসেন্ট্রেটিক ইনভেস্টিগেশনটা শুধু হলো সঞ্জয় রয়কে নিয়ে। সঞ্জয় রয় ছাড়া বাকি কোনো সার্কামস্টান্স বা বাকি কোনো ফ্যাক্টস বা বাকি কোনো জিনিসকে নিয়ে বা ম্যাটেরিয়াল এভিডেন্সকে নিয়ে কোনো ইনভেস্টিগেশন সিবিআইও করেনি, কলকাতা পুলিশও করেনি। তাই ওরা চাইছে যে কোনোভাবে একে এলিমিনেট করে দিলে আমাদের আর কোনো ইনভেস্টিগেশন, কোনো ফার্দার ইনভেস্টিগেশন, কোনো রিট্রায়াল, কোনো ওপেন অফ দি কেস এগুলো করতে না হয়। আমি তো এই জেলে আমি প্রেসিডেন্সিতে প্রথমবার দেখলাম শেখ শাহজাদ আমার কাছে সামনে এসে বসে আছে, একে আনতে গিয়ে 10 জনকে সিকিউরিটি নিয়ে আসতে হচ্ছে। এবার আমি যখন ওর সঙ্গে ইন্টারভিউ করি, ও আমাকে সবকিছু ফ্যাক্টস বলেছে। আমি একটা কথা বলতে পারি যে ফ্যাক্টস যেগুলো বলেছে তার মধ্যে থেকে কিছু ফ্যাক্টস ওর জাজমেন্টে মিলছে, কিছু ফ্যাক্টস কিন্তু জাজমেন্টের অনেক বাইরে। আর আমি যেটুকু বুঝলাম একদম ক্লিয়ার সার্কামস্টান্সে ওকে বলতে দেওয়া হয়নি। আমাকে বললো স্যার আমি যদি বলতাম তাহলে অনেক কিছু অনেক জায়গায় ফাঁস হয়ে যেত, সেই জায়গাগুলো আমি ক্লোজ করে দিতে চাইছি। আর আমাকে রিকোয়েস্ট করলো হাত জোর করে আমাকে কাইন্ডলি হেল্প করুন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কিভাবে হেল্প করব, তখন আমাকে বলছে আমাকে কোনোভাবে আপনি হেল্প করুন। আমি চেষ্টা করলাম, আমি জিজ্ঞাসা করলাম, সবকিছু করলাম, কিন্তু একটা কথা ও বারবার হেল্প করার পরে কিন্তু 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 যখন করতো তখন আমি বললাম কিন্তুটা কি। যখন জীবিত ছিলেন যত লোক ওর সঙ্গে ছিল এক্সিস্টিং বা ওর সারাউন্ডিংসে, তাদের কোনো স্টেটমেন্ট, তাদের কোনো ইনভেস্টিগেশন, তাদের সাসপিশন, তাদের সাসপেক্ট হিসাবে ট্রিট করা, কোনোভাবে কোনো ইনফর্মাল ফর্মাল স্টেটমেন্টস কিভাবে সিবিআই বা কিভাবে পুলিশ ওই জিনিসটাকে আপহোল্ড করবে না করবে, কি করবে ওর সঙ্গে, সেগুলো কিন্তু এখনো পেপারসের মধ্যে আমি কোথাও পাচ্ছি না। আমি স্পষ্ট কথা বলি, ও আমাকে বলেছে, আমি সেমিনার রুমে গিয়েছিলাম, সঞ্জয় রায় বলেছে সেমিনার রুমে গিয়ে ও দেখেছে, সেই প্রশ্ন যুক্তি দিয়েছেন, কিন্তু এখন তো সেগুলো এক্সপোজ করা যায় না, কিন্তু এটা এভিডেন্সের ব্যাপার। সালাইভা ছাড়া ওনার বডিতে আর কোনো আঘাতের চিহ্ন কিন্তু ম্যাচ হয়নি। দেখুন, এই কেসটা যখন ইনসেপশন হয়, ইনসেপশন থেকে কিন্তু একটা মানে পুরো কলকাতা শহর, ওয়েস্ট বেঙ্গল, টোটাল ইন্ডিয়াতে একটা প্রোটেস্ট শুরু হয়। তারপরে ইনভেস্টিগেশন 4 দিন কন্ডাক্ট করার পরে যখন সিবিআই হ্যান্ড ওভার নেয়, তখন সিবিআই হ্যান্ড ওভার নেয় অন দি বেসিস অফ দি অর্ডার অফ ক্যালকাটা হাইকোর্ট। অ্যান্ড ক্যালকাটা হাইকোর্ট ওখানে স্পষ্ট বলে দ্যাট the stage of investigation and the manner in which the investigation, এটা যখন কলকাতা পুলিশ করছিল তখন দেখা গেল যে they were not doing in accordance with the law। তাই জন্য কলকাতা হাইকোর্ট স্ট্রেট বলল যে ইউ পাস অন দিস কেস টু সিবিআই। তারপরে তো যা হলো, সিবিআই হ্যান্ড ওভার নিল, তখন সুপ্রিম কোর্ট আবার সুমোটো কগনিজেন্স নিল, বিকজ দের ওয়াজ আ হোল প্রোটেস্ট রানিং ইন দি ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনালি অলসো। এগুলো দেখার পরে যখন সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিল, সুমোটো কগনিজেন্সে অনেকগুলো অর্ডার হয়েছে, ফার্দার সিবিআই অনেক ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছে, অ্যান্ড অন দি বেসিস অফ দোজ রিপোর্টস তারপরে সিবিআই কেসটাকে কনক্লুড করে একটা চার্জশিট ফাইল করলো। চার্জশিট ফাইল করে সঞ্জয় রায়কে বললো যে দ্যাট দি এভিডেন্সেস উইচ হ্যাজ বিন ফাউন্ড, সেটাতে সঞ্জয় রায়কে আমরা চার্জ ফ্রেম করে আপনি ওকে ট্রায়াল করুন। এটা হওয়ার পরে পুরো কেসটা স্টার্ট হলো। এখানে তারপরে দেখা গেল যে ট্যাম্পারিং অফ এভিডেন্সের কথা পরে তারপরে আসলো, ওই মাঝখানে যে ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে সেটাতে সিবিআই কুড নট ফাইল দি চার্জশিট অ্যান্ড দে গট দি বেল, যারা ওখানে অ্যাকিউজ ছিল। তো এইগুলো যদি আমরা দেখি, যদি আমি কলকাতা পুলিশ বা সিবিআই এর ইনভেস্টিগেশনের ব্যাপারে কথা বলি, কনসেন্ট্রেটিক ইনভেস্টিগেশনটা শুধু হলো সঞ্জয় রয়কে নিয়ে। সঞ্জয় রয় ছাড়া বাকি কোনো সার্কামস্টান্স বা বাকি কোনো ফ্যাক্টস বা বাকি কোনো জিনিসকে নিয়ে বা ম্যাটেরিয়াল এভিডেন্সকে নিয়ে কোনো ইনভেস্টিগেশন সিবিআইও করেনি, কলকাতা পুলিশও করেনি। দে ওয়ার আন্ডার দি কনভিকশন যে ওরা একটা কনভিকশনে রান করছিল দ্যাট সঞ্জয় রায় ছাড়া আর কেউ নেই, and that was the basis to go into the investigation, that was the basis on which the charge sheet file। এবার চার্জশিট ফাইল করার পরে দেখা গেল যে only সঞ্জয় রায় is a culprit and nobody else was involved। বাট এখানে যদি আমি এই কথাগুলো বলি, এই কথাগুলো বলতে গেলে একটা প্রসেস কমপ্লিট করতে হয়, ইনভেস্টিগেশনে অনেক স্টেজেস আছে।
এবার ডিএনএ আছে ওখানে, অনেক কিছু মানে সার্কামস্টানশিয়াল বেসিসে যখন কেসটা ছিল, ডিএনএ পাওয়া যাওয়া, তারপরে হচ্ছে আপনার পোস্টমর্টম রিপোর্টে কিভাবে পোস্টমর্টমটা করা হয়েছে, হোয়াট মানে কি কি ওখানে পাওয়া গেল, ফার্দার হচ্ছে সিসিটিভি ফুটেজ। তো সিসিটিভি ফুটেজ আমি দেখে অবাক হচ্ছি, দ্যাট কনসেন্ট্রেটেড ওয়েতে শুধু সঞ্জয় রায়ের ওপরে সিসিটিভি ফুটেজ, বাকি নেম যারা ছিল ভিকটিমের সঙ্গে তাদের মধ্যে থেকে অনেকজন তো কিছুই কোনো জায়গায় স্টেটমেন্ট নেয়নি। সেই স্টেটমেন্টগুলো সিবিআই নেয়নি, কলকাতা পুলিশ তো নেয়নি। তো কাকে এই জায়গায় দাঁড়িয়ে সেভ করা হচ্ছে, স্কিনটাকে কেন সেভ করা হচ্ছে? যারা হয়তো উইল বি আ সাসপেক্ট অর উড হ্যাভ বিকাম অ্যাকিউজড আফটার ইন্টারোগেটিং দ্যাম। এই কোয়েশ্চেনগুলো যতক্ষণ ইনভেস্টিগেশন প্রসেসে কমপ্লিট হচ্ছে না, চার্জশিট কালমিনেট করে না। চার্জশিট কালমিনেট করতে গেলে এই প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আসতে হয়। চার্জশিট কমপ্লিট করতে গেলে প্রপার এভিডেন্স, চেইন অফ সার্কামস্টান্স সব কিছু এক্সপ্লেন করতে হয়। তারপরে চার্জশিট করে একটা ট্রায়াল চলে অন দি বেসিস অফ দি কংক্রিট এভিডেন্স যে এখানে চেইন অফ সার্কামস্টান্সেস কমপ্লিট হয়েছে অ্যান্ড হি শুড বি ট্রাইড অ্যান্ড হি শুড বি পানিশড। আমি যখন এই যে 172 পাতার জাজমেন্টটা পড়ছি, পড়ে দেখলাম যে ওখানে অনেক কিছু কিন্তু মেজর ডিসক্রিপেন্সিস গুলো অ্যারাইজ করছে। ইভেনচুয়ালি যদি এই মেজর ডিসক্রিপেন্সিস গুলো ঠিকভাবে যদি অ্যাড্রেস করা যেত অ্যাট দি স্টেজ অফ ট্রায়াল, আর যদি ধরুন যে যারা ওখানে যাদের নাম আসছে, যারা এভিডেন্সিয়ারি ভ্যালিউ ক্যারি করছে বা যাদের দরকার আছে কোর্টে ডাকার, সেটা কিন্তু কোর্ট কোনো সময় করতে পারে। বা আমি ডিফেন্স হয়ে তাদেরকে বলতে পারি যে সামান দেম বিকজ দে আর দি পার্সনস হু মে বি নোয়িং সার্টেন ফ্যাক্টস, রেলেভেন্সি অফ ফ্যাক্ট যাকে বলে। তাহলে ওদেরকে ডাকা হোক, সেই ডাকার থেকে বোঝা যেত যে আইদার ফ্যাক্টটা কি হলো, বা ওখানে কিছু ইনভলভমেন্ট আছে কিনা, বা ওরা কি করছিল, বা তার অ্যালাবাইটে কি আছে। এইগুলো যতক্ষণ হচ্ছে না, আপনি একটা কনভিকশন ফোকাস করে একটা লোকের ওপরে কনভিকশন করতে গিয়ে শিয়ালদা কোর্ট প্রসিডেড অন দি বেসিস যে সঞ্জয় রায় দোষী, প্রোটেস্ট ওয়াজ অন, প্রেশার ওয়াজ অন জুডিশিয়ারি, সিবিআই এর ওপরে, পুলিশের ওপরে একটা লোককে কনভিক্ট করে দাও, এই প্রোটেস্টগুলো বন্ধ হয়ে যাবে। আমার এখানে একদম সিম্পল কথা, হোয়াট ওয়াজ দি হারি ইন প্রসিডিং ইন দি ট্রায়াল? প্রসিডিং যদি ট্রায়ালে করতে হয়, একটা লোককে তো, একটা ডিফেন্সকে তো একটা টাইম দিতে হবে। আপনি ডে টু ডে ট্রায়াল করলেন, কিন্তু একটা ডিফেন্স যদি পার্টিকুলার ওয়েতে যদিও টাইম না পায়, হাউ উইল ডিফেন্ডেন্ট অ্যাডভোকেট উইল ডিফেন্ড? এইবার এখানে একদম সিম্পল কথা, এইগুলো যখন আমরা দেখি, এই ল্যাবসগুলো দেখি, 50 ডেজের ট্রায়াল শেষ হয়ে যায়, 60 ডেজের ট্রায়াল শেষ হয়ে যায়, তখন যখন জাজমেন্টগুলো পড়ি তখন মনে হয় যে ইট ইজ ডান ইন হেস্ট। তাই জন্য আমরা কথা বলি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, বাট জাস্টিস ইন হেস্ট ইজ অলসো ডিনাইড। তাই জন্য এইগুলো যখন কথা বলতে হয় বা জিনিসগুলোকে সামনে রাখতে হয়, ওয়ান হ্যাজ টু হ্যাভ দি নলেজ অফ ক্রিমিনাল ট্রায়ালস। এখানে আমি যখন দেখছি, আমি তখন হি ওয়াজ ইন পিসি, পিসি থেকে জেসিতে কনভার্ট হলো, তখন আমি ওখানে যখন চার্জশিট হয়েছে তারপরে আমি গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম যে আমি ওকে রিপ্রেজেন্ট করতে চাই। আমার অ্যাপ্লিকেশনটা হ্যাজ বিন গিভেন টু দি রেজিস্ট্রার অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমি অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস সাউথ 24 পরগনাকেও দিয়েছি। আমি অ্যাপ্লিকেশনটা টু দি রেজিস্ট্রার হাইকোর্ট ক্যালকাটাকে দিয়েছি। আমি অ্যাপ্লিকেশনটা যার যার রেলেভেন্ট অথরিটি ছিল সবাইকে দিয়েছি, ইনক্লুডিং কলকাতা পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ টু দি সিবিআই। সেই রাত্রিরে সন্ধেবেলায় আমি যখন অ্যাপ্লিকেশনটা মেলে পাঠাই, কত তারিখ? ওই তারিখটা আমার এখনো মনে নেই, কিন্তু আমার কাছে অ্যাপ্লিকেশনের কপিটা আছে, আমি আপনাকে দিয়ে দেবো। ওই অ্যাপ্লিকেশনটা দেওয়ার পরে ফার্দার আমি যখন শিয়ালদা কোর্টে যাই, সেদিন কিন্তু অনেক ভিড়ভাড় থাকে, ওকে প্রডিউস করতে হবে, প্রডিউস করতে আনলো। তারপরে আমরা জানতে পারলাম যে ওনাকে সঞ্জয় রায়কে প্রডিউস করবে না ফার্স্ট ফ্লোরে, তারপরে বোধহয় সেকেন্ড না থার্ড ফ্লোরে গিয়ে ওনাকে প্রডিউস করলো, ইন ক্যামেরা প্রসিডিং করলো, ইন ক্যামেরা প্রসিডিং করে ক্লোজ করলো। ক্লোজ করে দেওয়ার পরে আমি ততক্ষণ দাঁড়িয়ে আছি, এক্সপেক্টেড যে হয়তো ডাকবে, কিন্তু ততক্ষণে জানতে পারলাম যে ডিএলএসএ কে দি কেস হ্যাজ বিন হ্যান্ডেড ওভার। আমি বললাম ঠিক আছে, যখন ডিএলএসএ কে হ্যান্ডেড ওভার হয়ে গেছে তাহলে আর এখন কিছু বলার নেই। ডেটটা এক্সপেক্টেড আমার মনে হয় এটা
সেপ্টেম্বর এন্ড বা অক্টোবর ফার্স্টের দিকে হবে। তারপরে ফার্দার যখন আমি এটাকে ট্রেস করি, মানে আমি এটাকে সবসময় এই কেসটাকে অলওয়েজ ট্রেস করছি, দেখতে পাচ্ছি এখানে কি কি হয়েছে না হয়েছে, বুঝতে পারছি মিডিয়ার থ্রু দিয়ে যেইভাবে হোক, গট সাম নিউজ। কেন আমি শিয়ালদা কোর্টে আমার অনেক কেসগুলো আছে, আমি ওখানে গিয়ে ইনফরমেশনগুলো নিতে থাকতাম। এবার সাডেনলি আমি দেখলাম যে একদিন ডিক্লেয়ার হলো ইন দি মান্থ অফ জানুয়ারি দ্যাট হি ইজ বিং কনভিক্টেড। তারপরে ওর সাজা ঘোষণা হবে, সাজা ঘোষণা হলো, সাজা ঘোষণা হওয়ার পরে আই ডিসাইডেড কি না, এবার যখন হাইকোর্টে এসছে অ্যান্ড আফটার গোয়িং থ্রু দি জাজমেন্ট অন দি ভেরি ডেট, আমি 20 তারিখে জাজমেন্ট রাত্রিবেলা পেয়ে গেছি। 21 তারিখে আমার জুনিয়র ইয়াসকে দিয়ে স্ট্রেট আওয়ে আমি একটা অ্যাপ্লিকেশন করাই। তার আগে ইয়াস অলরেডি জেল অথরিটিস কাছে গিয়েছিল, জেলারের সঙ্গে দেখা করলো। তখন জেলার বলছেন যে স্পেসিফিক ভাবে যে ওনার সঙ্গে আপনি দেখা করতে পারবেন না। তখন ইয়াস জিজ্ঞাসা করলো কেন, আন্ডার হোয়াট পারপাস আই ক্যানট সি, মানে একটা লয়ার কেন একটা যে কোনো অ্যাকিউজ বা কনভিক্টের সঙ্গে কথা বলতে পারবে না। ইটস আ পারপাসফুল ওয়ার্ক। আমরা যে কাজটা করি, আইনের কাজটা করি, তাতে আমাদের অনেক কিছু আমাদের অ্যাডভোকেটস অ্যাক্টের মধ্যে পারমিট করা আছে দ্যাট উই ক্যান ভিজিট এনিবডি, অ্যান্ড যদি আমার মনে হয় যে আমি তাকে ফ্রি লিগাল সার্ভিস দেবো, আই এম বাউন্ড টু ডু ইট। আমি কখনো কাউকে বারণ করতে পারি না। যখন এটা হয় তখন ওকে জেলার বলেন যে না, হি ক্যানট বি, মানে আপনি মিট করতে পারবেন না, আপনি একদম স্পেসিফিক ভাবে আপনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে দিয়ে পারমিশন নিয়ে আসুন, বা আপনি এডিজি প্রিজনের কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন করুন। তো যখন অ্যাপ্লিকেশনটা করতে বলা হয় তখন আমি বললাম ঠিক আছে ইয়াসকে যে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করে এডিজি প্রিজনকে দাও, আর একটা কপি সেক্রেটারি ক্যালকাটা হাইকোর্টকে দাও। দুটো জমা দিলাম 21 তারিখ, তার রিসিপ্টগুলো অলরেডি অ্যাভেলেবেল। এবার জমা দেওয়ার পরে অলরেডি যে জিনিসগুলো হয়েছিল সেগুলো ওখানে ব্যাখ্যা করা আছে অলরেডি, দ্যাট উই আর রিকোয়ার্ড টু গিভ ফ্রি বোনো সার্ভিস। আর আমরা এটা ডিমান্ড করেছিলাম যে একটা লিগাল ইন্টারভিউটা দরকার, তার সঙ্গে দেখা করাটা দরকার, তার জন্য পারমিশন দেওয়া হোক। তারপরেই আমরা রাত্রিবেলা যখন কজ লিস্টটা দেখি তখন দেখি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ফাইল্ড ইজ দেয়ার আপিল, অ্যান্ড ওই আপিলের এগেনস্টে তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে ইয়াস ওখানে কোর্টে যাবে, কোর্টে গিয়ে ইউ মেনশন দি ম্যাটার যে আমরা এখানে প্রোবোনো অ্যাপিয়ার করব। এবার যখন 22 তারিখ হলো, 22 তারিখ ম্যাটার কেম আপ হলো, ওখানে অর্ডার হলো লিবার্টি টু ফেচ ওয়াকালাতনামা। লিবার্টি হওয়ার পরে ওর সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ওর লিগাল ইন্টারভিউ করতে চলে গেল। লিগাল ইন্টারভিউর পারমিশনও ক্যালকাটা হাইকোর্ট দিল। এখানে আমার মনে হচ্ছে যে আইদার মানে জুডিশিয়াল সিস্টেম কিছুটা আমাদের ফলো করলো বা কিছুটা আমাদের ফলো করলো না। তো যখন যদি একটা লোককে লিবার্টি দিল, লিবার্টি টু ফেচ ওয়াকালাতনামা, আমি একটা লিগাল ইন্টারভিউ করলাম, নোয়িং ভেরি ওয়েল যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কি হয়, একটা অ্যাকিউজের সঙ্গে যখন দেখা হয়, দেখা হওয়ার পরেও অনেক কিছু ফ্যাক্টস, অনেক কিছু সার্কামস্টান্স, অনেক কিছু জিনিসগুলো একটা অ্যাডভোকেটকে বলে, দ্যাট ইজ আ প্রাইভেট থিংস উইচ দি অ্যাকিউজ সেজ, এটা করে। তো এই কথাগুলো যখন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো জায়গা থাকে না যে একটা অ্যাকিউজকে আবার অন্য অ্যাডভোকেটের হাতে তুলে দেওয়া। ইটস আ জেনুইন প্র্যাকটিস। আর যদি আমি অ্যাডভোকেটস অ্যাক্ট হিসাবে কথা বলি, অ্যাডভোকেটস অ্যাক্টে ভেরি ক্লিয়ার যে আমার অ্যাকিউজের সঙ্গে যা কথাবার্তা হয়েছে, সে যদি একটা টেররিস্টও থাকে, আই এম নট বাউন্ড টু এক্সপ্লেন ইট টু এনিওয়ান। কথাবার্তা ইয়াস গিয়ে বলে, ইয়াসের কাছে সব ফ্যাক্টগুলো রাখা হয়। আপনিও ছিলেন সেই কথা? না, আমি প্রথম দিনে ছিলাম না। 22nd when ইয়াস গেল ওখানে, একদম সোজা সিম্পল কথা, ও সবকিছু ফ্যাক্টস ওর কাছ থেকে জানলো। এইবার জেল অথরিটিজ যা করেছে না করেছে, দ্যাট ইজ দেয়ার ডিউটি, আমি এখানে কিছু বলার লোক না। কিন্তু জেল অথরিটিজের একটা জিনিস বুঝতে পারলাম যে জেল অথরিটিজ চায় না কোনোভাবে আন্ডার প্রেশার যে সঞ্জয় রায়ের সঙ্গে কেউ বাইরের লোক দেখা করুক। ইভেন আমি সঞ্জয় রায় যখন সেকেন্ড ডে আমি যখন ইয়াসের সঙ্গে গেলাম, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার মা, তোমার বোন, এরা কেউ আসে তোমার সঙ্গে মিট করতে? বলে না, আমার সঙ্গে কেউ মিট করতে দেয় না। আমি ওকে জিজ্ঞাসা করলাম আসলে কি মিট করতে দেবে? বললো আমি সেটা জানি না, কেন আমি এই সাজা হওয়ার পর থেকে আমি সেল থেকে একটু বাইরে বেরোই, তাহলে আমাকে সেল থেকে আগে বাইরে বের করতো না। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে, টু বি স্পেসিফিক। আপনি তো বর্ষীয়ান আইনজীবী, দীর্ঘদিন আইনের সাথে যুক্ত এবং ক্রিমিনাল কেসেস করেন।
একটা প্রশ্ন তো থেকেই যায় যে আমরা সাধারণত জানি যে প্রাইভেট প্রাইভেট যখনই কাউকে লয়ার যখন কোনো একটা মানুষ আপনারা নিজে থেকে সাহায্য করতে এগিয়ে গেলেন, সেখানে আপনাদেরকে ব্যতীত রেখে এই যে সরকারি লিগালিটির দিকে ঝোঁকা সঞ্জয় রায়ের কেন? রাজ্য সরকারের কি কোথাও কি প্রেশারাইজড হলেন সঞ্জয় রায়? দেখুন, একটা তো ব্যাপার আছে, আহ, যে প্রিজনার হয়, প্রিজনারের মধ্যে কোনো ক্লাসিফিকেশন হতে পারে না। আমি জানি না, কলকাতায় স্পেশাল প্রিজনার দেখলাম, আমি এর থেকেও বড় বড় প্রিজনার যারা দেখছি, যারা ছিল টেররিস্ট অ্যাক্টিভিটিস করেছে, তাদেরকেও ট্রিটমেন্ট দেয় না বোধহয়, যে ট্রিটমেন্টটা সঞ্জয় রায় পাচ্ছে। আমি কিরকম ট্রিটমেন্ট? আমি যেটুকু বুঝলাম বা আমাকে যে সঞ্জয় রায় এক্সপ্রেস করলো, যে আমি জেলের মধ্যে একটা সিঙ্গেল সেলে থাকি, ওকে কারোর সঙ্গে দেখা করা বা ইনমেটসদের সঙ্গে কথা বলা বা কোনো জায়গায় ভিজিট করা, জেলের মধ্যে একটা সিস্টেমের মধ্যে খাওয়া দাওয়া ফেচ করা বা খাওয়া দাওয়া, ওখানে যেগুলো ক্যান্টিন সিস্টেম আছে সেগুলোর নলেজ দেওয়া, সেগুলো ওর কিছু নলেজ ছিল না। আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি খাওয়া দাওয়া করো, বলে হ্যাঁ, যেটা জেল অথরিটি দেয়, একটা নর্মাল মানে যে খাওয়াটা হয় সেটা আমাকে দেয়, বাকি আমি তো জানি না কি হয়। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি জেল অথরিটিস কে জিজ্ঞাসা করেনি যে ওখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাওয়া পাওয়া যায়, টোকেন সিস্টেম থাকে, ওখানে একটা টাকার অঙ্ক লাগে, সেই টোকেনটা দিলে তুমি সেইভাবে ভালো খাওয়াটা খেতে পারো। বলে না, আমি কোনোদিন, আমাকে জেল অথরিটি বলেনি, আমাকে যা খাওয়া দেয় সেটাই খেয়ে থাকি, না খেলে না খেয়ে থাকি। এইভাবে একটা লোককে একটা কনফাইন করে, হি ইজ নট আ ভেরি ভিআইপি কনভিক্ট। ভিআইপি কনভিক্ট মানে কি, যদি ক্লাসিফিকেশনই করতে হয় তাহলে সবকটা যত কনভিক্ট হয় আর বা যারা জেলে আছে তাদেরকে একটা গ্রেডেশন করে দিক, যে এই ভিআইপি কনভিক্ট আর একটা হচ্ছে নন ভিআইপি কনভিক্ট। তাদের জিনিসপত্র আলাদা করে দিক, তাদের হসপিটালও আলাদা করে দিক, তাদের মেডিকেল ফ্যাসিলিটিস আলাদা করে দিক, খাওয়া দাওয়া আলাদা করে দিক। কিন্তু সেই ফ্যাসিলিটিগুলো নর্মাল সার্কামস্টান্সেস আন্ডার দি জেল কোড ইজ নট গিভেন। জেল কোডের মধ্যে যারা প্রিজনার আছে ইজ ইকুয়াল, লিবার্টি ইজ ইকুয়াল, এভরিথিং রাইটস আর ইকুয়াল, সব কিছু ইকুয়াল। এইবার যখন আমি লিগাল সার্ভিসে আসবো, লিগাল সার্ভিসে জেলের মধ্যে একদম সিস্টেম্যাটিক ওয়েতে আছে, এখানে কিচ্ছু বলতে হয় না। আমি কনভিক্ট হলাম, একজন লোক কনভিক্ট হলো, কনভিক্ট হওয়ার পরে ওর প্রসেসটা হচ্ছে জেল অথরিটিসকে জানাবে যে আমি অ্যাপিল করতে চাই। এবার অ্যাপিল করতে গেলে একটা অ্যাপ্লিকেশন দেবে, অ্যাপ্লিকেশনের বেসিসে ইট উইল বি ফরওয়ার্ডেড টু লিগাল সার্ভিসেস অথরিটি। লিগাল সার্ভিসেস অথরিটি এবার ওকে এসে জেলার কাছ থেকে জিজ্ঞাসা করবে যে ইনি আমাকে এই জিনিসটা করেছেন, আপনি আপনার রেকমেন্ডেশনে পাঠিয়েছেন, ও কি চাইছে আমার লিগাল সার্ভিস নিতে, স্টেট হোক বা ডিস্ট্রিক্ট হোক, যাই হোক। এবার সেই জায়গাটা আবার গিয়ে জেলার অ্যাকিউজড কে আনবে বা কনভিক্ট কে আনবে, ওকে জিজ্ঞাসা করবে যে তুমি বলো, তুমি এই অ্যাপিলটা করলে, আমি অ্যাপিল করব বা আমার বেলের জন্য ব্যাপার, একটা আমাকে উকিল দিন। এবার যে অ্যাপ্লিকেশনের বেসিসে ওর সঙ্গে ইন্টারভিউ হবে, ইফ হি এগ্রিজ ফর অ্যাভেলিং দি লিগাল সার্ভিসেস তাহলে অ্যাভেল করবে, না হলে যদি না করতে চায় সে নিজে ইন পার্সনও করতে পারে, আইদার থ্রু প্রাইভেট অ্যাডভোকেট কারোর সঙ্গে করতে পারে। লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট, এই একটা গাইড করে আপনার যে কোনো স্টেট লিগাল সার্ভিস বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস। এর মধ্যে কিছু কিছু সার্কামস্টান্সেস আছে, কিছু কিছু ওর মধ্যে প্যারামিটার্স আছে যাকে কমপ্লাই করে একটা লিগাল সার্ভিস দেওয়া হয়। ওর মধ্যে আছে যারা মানে একদম পয়সা কিছু নেই ওদের, কিছু লোকের ফিজিক্যাল প্রবলেম আছে, কারোর মেন্টাল ডিসেবিলিটি আছে, অনেক রকমের পজিশন আছে। এইবার সেই ভিত্তিতে করে কাকে পার্টিকুলার অ্যাডভোকেট দেওয়া যায় অন দি বেসিস অফ এক্সপিরিয়েন্স, অন দি বেসিস অফ অফেন্স যেটা চার্জ হয়, সেইভাবে এক্সপার্টিস করে লিগাল সার্ভিসগুলো প্রোভাইড করা হয়। এবার এখন এখানে জাজমেন্টও চলে এসছে যে লিগাল সার্ভিসেস যারা স্টেট বা ডিস্ট্রিক্টে প্রোভাইড করে, মোস্ট অফ দি কেসেসে যেরকম যেখানে ডেথ সেন্টেন্স বা লাইফ সেন্টেন্সের ব্যাপার থাকে, সেখানে কোনো এক্সপিরিয়েন্স ভালো অ্যাডভোকেটকে এরা এঙ্গেজ করে দিতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট অলওয়েজ প্রেফার করে যে প্রাইভেট ডিফেন্স বা প্রো বোনো সার্ভিস, যারা সিনিয়র আছেন, যারা ভালো প্র্যাকটিস করেন অ্যাট বার, আর আমাদের কাছে অব্লিগেশনও আছে আন্ডার দি অ্যাডভোকেটস অ্যাক্ট দ্যাট উই শুড প্রোভাইড অ্যাটলিস্ট 2, 3, 4, 5 প্রো বোনো অ্যাসিস্ট্যান্স। আপনার প্রবর্ণ অ্যাসিস্ট্যান্স এরকম দিয়ে থাকে? হ্যাঁ, আমরা দিয়ে থাকি, যে কোনো অ্যাডভোকেট দিতে পারে। অ্যান্ড
আমাদের সেটা কিন্তু একটা স্টার মতন মনে করা যায় যে হ্যাঁ ইনি প্রোবোনো সার্ভিস দেন, হি ইজ কনসিডার্ড টু বি এ স্টার মার্ক ইন দি অ্যাডভোকেটস। আমার একটা প্রশ্ন রয়েছে। আপনারা বারংবার বলেছেন সত্যের উদ্ঘাটন হোক। আমি এর আগেও আপনার সাথে কথা বলেছি। তখন আপনি বলেছেন সত্যের উদ্ঘাটনটাই আপনাদের মূল উদ্দেশ্য। আজকে নির্যাতিতার বাবা-মা তাদের কেউ বলতে শোনা গেল যে আ ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সঞ্জয় রায়ের এক্সিকিউশন তারা চান না। একদম স্পষ্টত আদালতে বললেন যে আমরা তো মেয়েকে হারিয়েছি, আমরা এক্সিকিউশন চাই না। কেন নির্যাতিতার বাবা-মা এরকম স্টেটমেন্ট দেখুন রাখলেন? এখানে দুটো জিনিস আছে, একদম সিম্পল ওয়েতে যদি আমি বোঝাই, একজনকে আপনি এক্সিকিউশন করে ফেলেছেন ভিকটিমকে, একজনকে আপনি এলিমিনেট করতে চাইছেন যে জেলে আছে। এই দুটোর মধ্যে একদম সিম্পল জিনিস আছে, একজন এক্সিকিউট হয়েছে, এক্সিকিউটের পুরো সিন আপনি সবাই ওয়ার্ল্ড ওভার সবাই দেখেছে এক্সিকিউশনটা কিভাবে হয়। অ্যান্ড সঞ্জয় রায়কে এলিমিনেট করে দিলে যে প্রশ্নগুলোর উত্তর আসেনি সেইগুলো ওখানেই শেষ হয়ে যাবে। ইট ইজ নট এ ক্যাপিটাল পানিশমেন্ট অর হ্যাং পানিশমেন্ট দে আর ওয়ান্টিং, ইট ইজ দি পানিশমেন্ট টু এলিমিনেট দিস পার্সন ফ্রম দি সোসাইটি। এটাই হচ্ছে গভর্নমেন্ট আর ইনভেস্টিগেটিভ অথরিটির সব থেকে বড় জায়গা। তাই ওরা চাইছে যে কোনোভাবে একে এলিমিনেট করে দিলে আমাদের আর কোনো ইনভেস্টিগেশন, কোনো ফার্দার ইনভেস্টিগেশন, কোনো রিট্রায়াল, কোনো ওপেন অফ দি কেস এগুলো করতে না হয়। আপনারা প্রথম থেকেই বলেছেন যে সঞ্জয় রায়ের কিছু বলার আছে এবং আপনার জুনিয়র ইয়াস জালাল আজকে যখন প্রশ্ন করছিলেন আদালত কক্ষে তিনি বলেন যে সঞ্জয় রায়ের অনেক কিছু বলার আছে। সঞ্জয় রায় নিজেও বারংবার বলেছেন তার অনেক কিছু বলার আছে। কেন সেই অনেক কিছুটা তিনি আদালতের সামনে খোলসা করছেন না বলে আপনার মনে হয়? দেখুন ১ নম্বর কথা হচ্ছে আদালতের সামনে ওর প্রেশার ছিল। হি ওয়াজ আন্ডার দি গাইডেন্স অফ সিবিআই অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি স্টেট প্রিজন। স্টেট প্রিজন এর মধ্যে থেকে সঞ্জয় রায়ের কাছে মানে আপনি যদি ভিজিট করতে চান, একটা নর্মাল লোক যদি ওকে ভিজিট করতে চায় বা একজন অ্যাডভোকেটও ভিজিট করতে চায়, আমি জানি না লিগাল সার্ভিস অ্যাক্সেস করলো কি করে ওখানে উইদাউট পারমিশন অফ ডিজি। বাট আমাদেরকে একটাই কথা বলা হয়েছিল যে আপনি ডিজির কাছ থেকে পারমিশন যতক্ষণ পাচ্ছেন না ইউ ক্যানট ভিজিট দিস ভিআইপি কনভিক্ট। একটা ভিআইপি কনভিক্ট বলে আমি সিস্টেমে কোনোদিন আমি শুনিনি যে একটা কনভিক্ট ভিআইপি হতে পারে। মানে সঞ্জয় রায়ের ক্ষেত্রে এই আখ্যাটা হ্যাঁ, দেওয়া হয়েছিল। এই আক্ষেপটা তো পার্টিকুলারলি কেন আমি যখন ওকে ইন্টারভিউ করতে গেছি, ইন্টারভিউর সময় আমাকে যেভাবে প্রশ্ন করতে হচ্ছে বা আমাকে কন্ট্রোলার প্রশ্ন করছেন, একজন অ্যাডভোকেট গেছে ওখানে ইন্টারভিউ করতে, কন্ট্রোলার হ্যাজ নো রাইট যে আমাকে জিজ্ঞাসা করবে আপনি ওনার কাছ থেকে ওয়াকালাতনামা নিতে চাইছেন কেন। অ্যান্ড হু ইজ হি? ইজ অ্যান ইন্টারেস্টেড পার্টি? একটা কন্ট্রোলার একটা জেলার কি একটা কনভিক্টের ইন্টারেস্টেড পার্টি হয়? এটা তো আমি কোনোদিন শুনিনি। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যখন আমি ওকে ইন্টারভিউ করছি দরজাটা খুলে রাখুন, সিকিউরিটি ব্রিচ হয়ে যাবে। এবার ইজ এ পার্টিকুলার একটা ভিআইপি মানে কনভিক্ট হিসাবে যদি ট্রিট করা হয় তো সিকিউরিটি ব্রিচ মানে ও যদি সেলেও থাকে তখনও ব্রিচ হবে, ও সেল থেকে বাইরে বেরোলে যদি খাওয়া খায় তখনও ওর ব্রিচ হবে, একটা ইনমেটের সঙ্গে কথা বললে তখনও ব্রিচ হবে। ওকে তো সেইগুলোর মধ্যে ট্রিটমেন্টের মধ্যে রেখে দিয়ে ওকে একটা মেন্টাল প্রেশার, একটা ফিজিক্যাল অ্যাগনি এইগুলো ফেস করতে হচ্ছে, ও তো কিছু বলতে পারবে না। আর ওকে কনস্ট্যান্ট ওয়াচে রাখা হচ্ছে, ওকে সিসিটিভি থেকে দেখা হচ্ছে যে ও কি করে। তো এই ইস্যুগুলো ওর সঙ্গে আছে। একটা তো প্রিজনারেরও রাইট টু লাইফ থাকে, রাইট টু লিবার্টি থাকে। এই রাইট টু লাইফ রাইট টু লিবার্টি একটা প্রিজনের মধ্যে যদি একটা কনভিক্টকে যদি কেউ না দেয়, আমি ধরে নিলাম যে ও এখন যাবজ্জীবন পেয়েছে, যাবজ্জীবন পাওয়ার পরেও তো হি হ্যাজ দি রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি। এটা কোথায়? আমি তো এই জেলে আমি প্রেসিডেন্সিতে প্রথমবার দেখলাম শেখ শাহজাদ আমার কাছে সামনে এসে বসে আছে, একে আনতে গিয়ে 10 জনকে সিকিউরিটি নিয়ে আসতে হচ্ছে। তো এই জিনিসগুলো যখন প্রেসিডেন্সি জেলের মধ্যে হচ্ছে কেন, ওই আপনার যখন এই স্কুল এক্সামস যখন স্ক্যামটা বেরোলো এই মধ্যে যখন হলো তখন তো সুপ্রিম কোর্টও কোশ্চেন করেছিল, আমার মনে হয় ক্যালকাটা হাইকোর্টও প্রশ্ন করেছিল যে প্রেসিডেন্সি জেল কি ভিআইপি ট্রিটমেন্টের জন্য, তাই জন্য এখানে সবাই যায়, বাকি জেলগুলো আর কিছু ভিআইপি ট্রিটমেন্ট নেয় না। তো এইগুলো অনেক ব্যাপার আছে। এবার আমি যখন ওর সঙ্গে ইন্টারভিউ করি ও আমাকে সবকিছু ফ্যাক্টস বলেছে। আমি একটা কথা বলতে পারি যে ফ্যাক্টস যেগুলো বলেছে তার মধ্যে থেকে কিছু ফ্যাক্টস ওর জাজমেন্টে মিলছে, কিছু ফ্যাক্টস কিন্তু জাজমেন্টের অনেক বাইরে। আর আমি যেটুকু বুঝলাম একদম ক্লিয়ার সার্কামস্টান্সে ওকে বলতে দেওয়া হয়নি।
আমাকে বলল, স্যার আমি যদি বলতাম তাহলে অনেক কিছু অনেক জায়গায় ফাঁস হয়ে যেত, সেই জায়গাগুলো আমি ক্লোজ করে দিতে চাইছি। আর আমাকে রিকোয়েস্ট করলো হাত জোর করে, আমাকে কাইন্ডলি হেল্প করুন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কিভাবে হেল্প করব। তখন আমাকে বলছে আমাকে কোনোভাবে আপনি হেল্প করুন। আমি চেষ্টা করলাম, আমি জিজ্ঞাসা করলাম, সবকিছু করলাম, কিন্তু একটা কথা ও বারবার হেল্প করার পরে কিন্তু যখন করতো, তখন আমি বললাম কিন্তুটা কি? তোমার মায়ের কাছে কোনো থ্রেট গেছে, তোমার বোনের কাছে কোনো ফ্যামিলির কাছে থ্রেট গেছে, তোমাকে ওদের সঙ্গে দেখা করতে না দেওয়ার জন্য থ্রেট করছে, তুমি কোনো ইমোশনাল ওয়েতে তুমি যদি ট্যাগ হয়ে যাও সেটা চাইছে না, তোমাকে পুরো ওয়ার্ল্ড থেকে তোমাকে একদম আলাদা করে দিতে চাইছে। সে সবকিছু আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে না হয়েছে। আর আমি ওকে এটাও বললাম যে তুমি যদি আমাকে পুরো ক্লিয়ারলি বলো কথা, তাহলে আমি তোমাকে 100% হেল্প করতে পারবো। আপনার কাছে যখন সঞ্জয় আমার শেষ দুটো প্রশ্ন, সঞ্জয় রায় এত কথা বললেন, তিনি কি একবারও বলেছিলেন ডক্টর অর্ক সেন, সন্দীপ ঘোষ, এনাদের সাথে তার পরিচয় নিয়ে কোনো কথা বলেছিলেন আপনাদের সাথে? দেখুন, ও রেগুলার ওখানে কাজ করতো। ওখানে যত ডাক্তার ছিল, যত ইন্টার্ন ছিল, যত যারা স্টুডেন্ট ছিল, ওকে আর ওদের সঙ্গে কিন্তু সঞ্জয় রায় অনেক গোলামেলা ছিল। আপনি যদি দেখতে চান ওর যে ফ্যাক্টস গুলোর মধ্যে আছে, আমরা যদি এটা কোর্টকে বলতাম, ওর কিন্তু অনেক ডাক্তার, অনেক ফ্রেন্ড, কারা কি করতো, কি হোস্টেলে হতো না হতো, ও সব কিন্তু ফ্যাক্টস জানে। আর এই ফ্যাক্টসের জন্যও কিন্তু আজকে হতে পারে ওর কনভিকশনের রেট হয়েছে। আদারওয়াইজ আমার মনে হয় যে ওর অন্য কিছু একটা গল্প ছিল না, এর বাইরে কোনো গল্প ছিল না। এখানে দুটো প্রশ্ন আছে। সেই নাইটে, যে নাইটে এই ইনসিডেন্টটা হয়েছে, সেই নাইটে কিন্তু ও দুবার ভিজিট করেছে হসপিটাল। অ্যালকোহল যদি ওর বডিতে থাকে, কত পার্সেন্ট অ্যালকোহল ছিল সেটা কোনোদিন আজ অব্দি ওর আসেনি। অ্যালকোহল পার্সেন্টেজের একটা লিমিট থাকে। একটা অ্যালকোহল যদি লোক নিয়ে থাকে, অ্যালকোহল দ্যাট টু একটা বিয়ার, উইস্কিও না, কোনো এইভাবে না, কিচ্ছু না। এইগুলো জিনিসগুলো যখন দেখা যায়, কেন পার্সেন্টেজ অফ অ্যালকোহল যদি আমি ক্যালকুলেশনে আনতাম, তাহলে বোঝা যেত হি ওয়াজ ইনটক্সিকেটেড অর হি ওয়াজ নট ইনটক্সিকেটেড অর হি ওয়াজ ইন্টার ইনটক্সিকেটেড। তো সেই প্রশ্নগুলো তো আনআনসারেবল। সে তো পুলিশ ইনভেস্টিগেট করেনি, ওর ব্লাডটাকে টেস্ট করেনি যে ইনটক্সিকেশন কত ছিল। জাজমেন্ট শুধু একটাই ভিত্তিতে হয়েছে, হি ওয়াজ ইনটক্সিকেটেড, হি ডিড নট হ্যাভ এনি ইন্টেনশন অ্যান্ড মোটিভ টু কিল দি পারসন অর ডু আ সেক্সুয়াল অ্যাসল্ট, অ্যান্ড দেয়ারফোর এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস না, আর তাই জন্য ওনাকে যাবজ্জীবন দেওয়া হচ্ছে। সেদিনকে রাতে নির্যাতিতার সাথে যারা ডিনার করেছিলেন, একদম তাদের স্টেক নিয়েও আপনি বিভিন্ন সময় প্রশ্ন তুলে দিয়েছেন একদম। দেখুন, আমার প্রশ্ন হচ্ছে, এই যখন জাজমেন্ট 172 পাতার আপনি পড়বেন, স্ট্রেট কথার মধ্যে আপনি যত ডিসক্রিপেন্সিস গুলো বার করবেন, আপনি দেখবেন প্রত্যেকটা স্টেটমেন্ট যাদের যাদের উইটনেসের আছে, কোথাও না কোথাও এত ডিসক্রিপেন্ট হয়ে গেছে যে আপনি সেই বেসিসে ওই উইটনেসের উপরে রিলাই করতে পারবেন না। আপনি দেখবেন একটা এইমস বোর্ড গঠন করা হয়েছিল, অ্যান্ড দ্যাট টু বাই দি সিবিআই। বলেছিল একটা এইমস বোর্ডকে গঠন করতে। ওই এইমস বোর্ডের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের একটা এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়েছিল। সেই এক্সপার্ট ওপিনিয়নের মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল, জিনিসটা হচ্ছে ফ্রম 12 AM টু 6 AM ইন দি মর্নিং এই সার্কামস্টান্সের মধ্যে এই বডির ডেথ হয়েছিল। তো এইটা যদি আমি অ্যাজিউম করলে, তাহলে যদি ওই ভিকটিমের সঙ্গে যারা যারা ছিল, প্রেজেন্ট ছিল, যতক্ষণ উনি জীবিত ছিলেন, যখন জীবিত ছিলেন, যত লোক ওর সঙ্গে ছিল এক্সিস্টিং বা ওর সারাউন্ডিংসে, তাদের কোনো স্টেটমেন্ট, তাদের কোনো ইনভেস্টিগেশন, তাদের সাসপিশন, তাদের সাসপেক্ট হিসাবে ট্রিট করা, কোনোভাবে কোনো ইনফর্মাল ফর্মাল স্টেটমেন্টস, কিভাবে সিবিআই বা কিভাবে পুলিশ ওই জিনিসটাকে আপহোল্ড করবে না করবে, কি করবে ওর সঙ্গে, সেগুলো কিন্তু এখনো পেপারসের মধ্যে আমি কোথাও পাচ্ছি না। একটা অ্যালিবির ব্যাপার থাকে। আমি যদি 12টা থেকে 6টা একটা টাইম ধরবো, একটা এইমসের বোর্ড গঠন করে একটা এক্সপার্ট ওপিনিয়ন, হ্যাঁ এক্সপার্ট থার্ড পার্টি এক্সপার্ট ওপিনিয়ন আমি ধরলাম, ইট ইজ নট বাউন্ড অন দি কোর্ট টু রিলাই আপন ইট, বাট যদি বাউন্ড করেই যদি উনি জাজমেন্টটাও দিয়েছেন, উনি বলেছেন যে ওই 12টা থেকে 6টার মধ্যে প্রেজেন্সটা আমি ইনারি পেয়েছি,
তাহলে যদি শুধু প্রেজেন্স এনারই থাকে, বাকিগুলো কোথায় গেল? কেন সেমিনার রুমে তো অ্যাজ পার স্টেটমেন্ট 5 থেকে 6 জন ভিকটিমের সঙ্গে এক্সিস্টিং ছিল। তো সেই জায়গাতে কারা কোথায় গেল, তারা কিভাবে রাত্রিরে কি কাজ করলো, কোথায় ঘুমোলো, তার এলিভিটা কোথায়, কার এভিডেন্সে কোথায় গেল, কাকে সঙ্গে নিয়ে গেল, কি ডিউটি করলো, কিভাবে করলো না করলো, কোন জায়গায় পার্টি করলো, অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তো এখনো উত্তর নেই। না, আমরা শুনেছিলাম সঞ্জয় রায়ের যিনি শিয়ালদা আদালতে যিনি একদম লিগাল এড থেকে সঞ্জয় রায়ের হয়ে লড়ছিলেন, কবিতা সরকার আমি পার্টিকুলারলি বলবো, তিনি বলেছেন সঞ্জয় রায়ের যে সেদিনকে রাতে গতিবিধি, অর্থাৎ করিডোরে যে সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। আপনাদের কি সঞ্জয় রায় বলেছেন যে তিনি কি এর আগে ওই সেমিনার কক্ষে গিয়েছেন কখন? দেখুন, সেই রাত্রিরেও কিন্তু সেমিনার রুমে আমি স্পষ্ট কথা বলি, ও আমাকে বলেছে আমি সেমিনার রুমে গিয়েছিলাম। সঞ্জয় রায় বলেছে সেমিনার রুমে গিয়ে ও দেখেছে একটা ভিকটিম যে ছিল সে ওখানে স্লিপিং অবস্থায়, তার ড্রেসগুলো নামানো, শুয়ে আছে। ও একটু গিয়ে ওখানে শুয়ে তারপরে ওখান থেকে ব্যাক করে সঞ্জয় রায় শুয়েছিলেন। ইয়েস, ভিকটিমের পাশে না, ভিকটিমের পাশে না, একটা আলাদা করে জায়গা ছিল কর্নারে, সেখানে গিয়ে শুয়ে 20 মিনিটের অ্যালার্ম ছিল, 20 মিনিটে ব্যাক করে এসেছে। কেন শুলেন সেদিনকে হঠাৎ করে ওখানে গিয়ে? ভিকটিম যে রুমে ছিলেন সেই রুমে সঞ্জয় রায় শুলেন কেন? একদম স্পেসিফিক ভাবে সেগুলো তো মানে বলা যাবে না, কিন্তু গিয়েছিলেন এটুকু আমরা জানি ওই 20 মিনিটের জন্য। বাকি ওখানে ওনার লাস্ট প্রেজেন্স অফ সময়টা বলেছেন আপনাদেরকে? সময়টা যেটুকু ওই কভারেজের মধ্যে ছিল সেইটুকু, উনি 20 মিনিটের অ্যালার্ম লাগিয়ে ওখানে ঘুমিয়েছিলেন আর উনি নিচে চলে আসেন। আচ্ছা, এইটুকু আমাদের বলেছেন। ওখানে যে ওই ভিকটিমের বডিটা ছিল হাফ নেকেড ছিল, জামা কাপড় নামানো ছিল, আর দেখে উনি তাড়াহুড়োতে উনি নেমে আসেন। তাহলে সঞ্জয় রায়ের যে স্যালাইভার কথা বলা হচ্ছে নিপলসে, ভিকটিমের নিপলসে, সেটা কি করে এলো? সে প্রসঙ্গে কোনো যুক্তি দিয়েছেন আপনাদের সামনে? সেই প্রশ্নর যুক্তি দিয়েছেন, কিন্তু এখন তো সেগুলো এক্সপোজ করা যায় না, কিন্তু এটা এভিডেন্সের ব্যাপার। স্যালাইভা ছাড়া ওনার বডিতে আর কোনো আঘাতের চিহ্ন কিন্তু ম্যাচ হয়নি। আপনি নেল স্ক্র্যাপিংস থেকে দেখবেন, নেল স্ক্র্যাপিংস থেকেও কিন্তু ম্যাচিং কিছু হয়নি সঞ্জয় রায়ের সঙ্গে। আর অনেক কিছু আছে ওই বডির মধ্যে, কি হয়েছে কি, আপনি ধরুন একটা ডিফেন্ডিং উন্ড হয়, একটা ব্যাটল সাইন হয়, তো ডিফেন্ডিং উন্ড আছে ভিকটিমের বডিতে, ব্যাটল সাইন আছে, সেগুলো কিন্তু সঞ্জয় রায়ের কিন্তু যে বডিতে সাইনগুলো আছে তার সঙ্গে কোনো ম্যাচিং হয়। নিজের ব্লুটুথ হেডফোনটা নিয়ে কি জাস্টিফিকেশন দিয়েছেন সঞ্জয় রায়, যে ব্লুটুথ হেডফোনের বেসিসেই তাকে? ব্লুটুথ হেডফোন বেসিসে কোনো রিপ্লাই উনি দেননি, উনি আমাকে বললেন স্পেসিফিক ভাবে যে ওটা প্ল্যান করা হচ্ছে। আপনাদের পরবর্তী পরিকল্পনা কি, কিভাবে এগোবেন এই মামলায়? হাইকোর্টে আজকে যে দেখুন, হাইকোর্ট তো আজকে অ্যাপিলটাকে রিজার্ভ করেছে ফর জাজমেন্ট। আমরা দেখি যে জাজমেন্টটা কি আছে, অ্যাপিল অ্যাডমিট হবে না হবে, তারপরে স্টেট গভর্নমেন্ট বা সিবিআই কিভাবে প্রসিড করবে, ওরা অ্যাপিলে যাবে কি না যাবে, সুপ্রিম কোর্ট যাবে না যাবে, এগুলো অনেক ম্যাটার্স গুলো আছে। এখন এইভাবে তো আমরা সিবিআই এর অ্যাকশনকে কি আপনারা, সিবিআই এর যে ভূমিকা সেটি নির্যাতিতার পরিবার তো বারংবার প্রশ্ন তুলেছেন, একদম আপনারাও কি প্রশ্ন তুলছেন? দেখুন, আমাদের একদম এক্সাম্পলারি একদম একটাই প্রশ্ন, ইনভেস্টিগেশন কলকাতা পুলিশ নট ডান, সিবিআই অল নট ডান। যে আসল ট্রুথটা, কেন একটা ট্রায়াল করা হয়, ক্রিমিনাল ট্রায়াল করা হয় নট টু পানিশ আ পারসন বাট টু আনার দি ট্রুথ অলসো, ইট হ্যাজ নট বিন ডান। একটা ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমকে আপনি হ্যাপাজার্ড ওয়েতে ফেলে দিয়ে একটা কোনো নট গিলটি পারসনকে আপনি গিলটি প্রমাণ করে ওকে প্রিজনে। সবাই সমাজের বিভিন্ন স্তরের লোক সিবিআই এবং রাজ্য সরকারের মধ্যে একদম এত সেটিং একটা তত্ত্ব তুলছেন, আপনারাও কি তার সমর্থন করেন? আমরা সেটিং এর কথা বলবো না, আমি ভাবছি যে এত মেশিনারি যদি ওয়ার্ক করছে তার পেছনে মানে হয় প্যান্ডোরা বক্সটা খুলে দেওয়া উচিত, এন্ড প্যান্ডোরা বক্সটা কার আছে সেটা বলে দেওয়া উচিত। এই প্যান্ডোরা বক্স কি খুলবে, কি মনে হয়, কতটা আশাবাদী? এরপরে দেখুন, আমার যেটুকু মনে হয় যে এই প্যান্ডোরা বক্সটা খুলবে কি খুলবে না তার পেছনে কেন আপনি দেখতে পারবেন স্টেট অ্যাপিল ফাইল করছে আর স্টেটই বলছে আমি অ্যাকিউজকে ডিফেন্ড করব। এই দুটো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কিভাবে জিনিসটা দাঁড়ায় আমি আজ অব্দি বুঝতে পারি। তাহলে বলছেন স্টেটের যে আজকে স্টেক, সেই স্টেক রীতিমতো হাইকোর্টেও প্রশ্নের মুখে এসেছে, এটা যথেষ্ট প্রশ্নবোধক?
দেখুন, কোয়েশ্চেনেবল ফ্যাক্ট। সেটা সেটা কোয়েশ্চেনেবল ফ্যাক্ট, সেটা তো যেটা হচ্ছে হাইকোর্ট ডিসাইড করবে। আমার কথা হচ্ছে যে মেজর ডিসক্রিপেন্সিস, ডিস্টরশনস, ট্যাম্পারিং এর মধ্যে একটা কথা সিম্পল হচ্ছে যে ট্যাম্পারিং এর যে অ্যালিগেশনটা আছে, ট্যাম্পারিং এর অ্যালিগেশনে কিন্তু লোয়ার কোর্ট একদম স্ট্রেট অ্যাওয়ে বলেছে যে আমি ট্যাম্পারিং হিসাবে এটাকে চিহ্নিত করছি না, এই বেসিসে যত এভিডেন্স এসছে তাতে আমি কনভিক্ট করে দিচ্ছি সঞ্জয় রায়কে। দিস ইজ কমপ্লিটলি রং। যদি একটা ট্যাম্পারিং এর যদি অ্যালিগেশন থাকে, সেই ট্যাম্পারিং এর এগেনস্টে কোনো চার্জশিট হয়নি, অ্যান্ড জাজ উইদাউট হ্যাভিং হিজ জুরিসডিকশন যদি এক্সিড করে আর ওটাকে ডিসাইড করতে গিয়ে একটা জাজমেন্টের মধ্যে ওনাকে লিখতে হবে ওয়াই আই ডিড নট ফাউন্ড দিজ এভিডেন্সেস এস ট্যাম্পার্ড। তাকে এক্সপ্লেন করতে হবে সার্কামস্টান্স গুলো যে ট্যাম্পারিং কিভাবে কোথায় হতে পারে আর আমি কেন মনে করছি যে এইগুলো ট্যাম্পার্ড না, সেই আনসার গুলো কিন্তু জাজমেন্টের মধ্যে নেই।